আমরা ইতিমধ্যেই জানিয়েছি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে 3 মাসব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন, নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করেন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা সরকার গঠন করতে পারে। দেখা যায় যে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীকালে নিজের দলীয় স্বার্থ কাছে আবার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছি। সুতরাং আমরা চাইব না দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। সংবিধান সংশোধন করার বদলে সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, এছাড়া পৃথিবীর ইতিহাসে কোথাও নেই অনির্বাচিত ব্যক্তিরা, একটা গোষ্ঠী, একটা পার্টি জাতীয় সংবিধানকে সংশোধন করতে পারে। এতদিন যে সংস্কারের জন্য যে দিনের পর দিন এতদিন শেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিআর একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় কক্ষে তারা পিআর চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, খালি বোঝা যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্যে, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআর এর দাবি করছে। ফেসবুকে মাঝে মাঝে দেখি যে শেখ হাসিনা এই তো ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে, আসুন না, আমরা তো অপেক্ষা করে আছি, প্লিজ কাম, আসুন, তাড়াতাড়ি আসুন। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কত ধানে কত চাল এখনো বুঝতে পারেন নাই। ভাগ্য অনেক ভালো, আপনাদেরকে সেফ পাসেজ দেওয়া হয়েছে, পিতার ভাগ্য বরণ করতে হয় নাই। পিতার তুলনায় অনেক বেশি অত্যাচার নির্যাতন শেখ হাসিনা করেছে বাংলাদেশে। ইন্দো প্যাসিফিক রিজিয়নে নতুন করে রাজনীতির বিন্যাস হচ্ছে, অনেক পরাশক্তি এখন বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টের কথা ব্যক্ত করছে। আমরা আশা করি অবশ্যই আমরা বঙ্গোপসাগরে একদিন তেল পাবো, বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। ইতিমধ্যে শেখ হাসিনার আমলে যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, আমি বাংলাদেশ নেভির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখেছি, সেখানে বাংলাদেশের অনেকটা দাবি উপেক্ষিত হয়েছে। সেখানে রায় ঘোষণা করার পর থেকে মিয়ানমারও উল্লাস করে, বাংলাদেশও উল্লাস করে, কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার সময় আমরা আমাদের সমুদ্র সীমার দাবিটি পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি। কেউ ভাববে না যে আমাদের সংগ্রাম 5ই আগস্ট তারিখে শেষ হয়ে গিয়েছে। আপনারা প্রস্তুতি নেবেন, আমরা দীর্ঘস্থায়ী জাতীয়তাবাদী সংগ্রামে দীর্ঘস্থায়ী অংশগ্রহণের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে, 1 বছর কিংবা 2 বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব, ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি জানেন বর্তমানে সচিবালয়ে কিছু কিছু তথাকথিত ছাত্র প্রতিনিধি আছে যারা মন্ত্রণালয়ের কাছে হস্তক্ষেপ করে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। এইভাবে আমরা কিছু বলি না যে যত দ্রুত নির্বাচনটা হয়ে গেলে বাঁচি, কিন্তু ছাত্রদের মেইন কাজ হলো পড়াশোনা, শিক্ষা লাভ করা, জাতিকে উন্নত করা। আমাদের জাতি অনুন্নত কেন এখন? কারণ আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ড ভালো না। তো এই যে এত কিছুতে সংস্কার হলো, শিক্ষা সংস্কারটা তো দেখলাম না। বিএনপি মিত্র দলকে নিয়ে যাদেরকে নিয়ে জোট করেছে তারা বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামাতের আমিরও করছে, এমনকি জামাত ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে, তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব, আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়।